ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আমি আপনার কাছে শুনতে চাই আসলে এখানে তো নীতি এবং কৌশলে বিষয়টা চলে এসছে। আমরা দেখছি যে অপকৌশল গ্রহণ করেছে যারা সেখানে ছাত্রলীগের নানা পদ ছিল। সবচেয়ে গুরুতর অভিযোগ হচ্ছে তাদের অনেকে আবার নিজেরই দলের কর্মীদের টর্চার পর্যন্ত করেছে নিজের অবস্থানকে প্রতিষ্ঠিত করার জন্য, আরও ভালো পজিশন পাওয়ার জন্য, বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য। এবং সেই সব কর্মীদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া আমরা দেখি না, এবং কারণ যেটাই আসুক খারিজ করে দিলেও ব্যবস্থা কিন্তু নেওয়া হয় নাই। এই যে রাজনীতির যে কৌশল, এটা তো অত্যন্ত খারাপ। এটা কি প্রভাব আলটিমেটলি রাখলো আপনি একটু বলেন। ধন্যবাদ। শুরুটা আসলে গোড়ায় যেতে হবে। গোড়ার জায়গাটা হচ্ছে যে বাংলাদেশে ৭১কে কেন্দ্র করে যে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসাটা হয়েছে, এই ব্যবসাটা দিল্লি এবং কলকাতার বয়ানের যে ডিসকোর্স যারা তৈরি করেছেন গত ৬ দশক ধরে, এই অপরায়ণের রাজনীতিটাকে মাথায় নিয়ে এই প্রসঙ্গটাকে দেখতে হবে যে কারা প্রতিনিয়ত এই রাষ্ট্রের বিভিন্ন শ্রেণীর নাগরিকদেরকে অপর করেছেন। আপনি দেখেন, যুদ্ধের পরে ইমিডিয়েটলি আমরা দেখলাম যে পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠী যারা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে হাজারে হাজারে, তাদেরকে শেখ মুজিব বললেন বাঙালি হয়ে যাওয়ার জন্য। কেন? কারণ আমাদের সংবিধানে বাঙালি জাতীয়তাবাদকে মুক্তিযুদ্ধের অংশ হিসাবে বলা হচ্ছে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি আকারে এটা থাকবে, যেটার প্রতিবাদ তারা করেছেন। এখন বাঙালি হয়ে যাওয়ার মধ্য দিয়ে আসলে আপনি কি বলবার চেষ্টা করেছেন? তাকে আপনি অপর আকারে স্বীকৃতি দিলেন। এই অপর তখন ফাইট করলো এই রাষ্ট্রকে যে আমি আসলে অপর এই হিস্সাটা মেনে নিব না, কারণ এই দেশটা আমারও। এবং এটা রেজাল্ট দেখলাম, আপনার জনসংহতি সমিতি সন্তুল আরমারা মিলে সেই ৭২ থেকে অস্ত্র নেওয়া শুরু করলো। নিতে নিতে ৩০ বছর ৩৫ বছর রাষ্ট্রে একটা ইনসার্জেন্সি চললো, ব্যাপকভাবে চললো। কেন করেছে? কাকে আপনি দায়ী করবেন? আপনি কি শুধু সন্তুল আরমা, চাকমা জনগোষ্ঠী, ইউপিডিএফ এর ছেলেমেয়েরা যারা অস্ত্র হাতে আন্দোলন করেছে, সার্টেনলি তাকে আপনি দায়ী করতে পারবেন, কিন্তু রুট কজটা ক্রিয়েট কে করেছে? দ্বিতীয়ত দেখেন, মুক্তিযুদ্ধের ব্যবসাকে কেন্দ্র এই রুট করে কজটা ক্রিয়েট যে করেছে, নিশ্চয়ই তার একটা দায় অবশ্যই আছে, কিন্তু সেই জায়গা থেকে আমি বলতে চাই যে এই রুট কজটা কিন্তু শুধুমাত্র যাদের বিরুদ্ধে এখন অভিযোগ আসছে তাদের জন্য তৈরি করা হয়নি। নিশ্চয়ই সেখানে অবাঙালি যারা ছিল তারা কি তাহলে বাঙালি পরিচয়ে সুপ্ত হয়ে বেঁচে ছিল? তা তো না। কিন্তু সে তো অস্ত্রধারী, মানে রাষ্ট্রের বিরুদ্ধে সে যুদ্ধ করছে, মানে কি যে এই রাষ্ট্রের সভরেন্টিকে সে চ্যালেঞ্জ করতেছে, অথচ এই রাষ্ট্রের সভরেন্টির জন্য তো সে 2 বছর আগে ফাইট করলো না। সেটা তাহলে আপনি পুশ করলেন কিনা? রাইট, কিন্তু না, ঠিক আছে, আমার মনে হয় যে ওই উদাহরণটার সাথে এই উদাহরণটা ঠিক এক্স্যাক্টলি যায় না। ব্যাপক মিল আছে, আমি শেষ করি, আপনি দেখবেন ব্যাপক মিল আছে। অপরায়ণের রাজনীতির সমস্যাটা হচ্ছে ভিন্ন ধর্মী রাজনৈতিক দলগুলো বাংলাদেশে স্বাধীনভাবে অপারেট করতে পারবে না কেন? যাকে আমি পছন্দ করি না, শিবির কি কোনো নিষিদ্ধ ছাত্র সংগঠন ছিল? তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অথবা জগন্নাথে সে কেন রাজনীতি করতে পারবে না? ছাত্রদল কি আওয়ামী আমলে নিষিদ্ধ সংগঠন হয়ে গিয়েছিল? সে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিছিল মিটিং করতে পারবে না? তাকে কেন নাই করে দিতে হবে? আপনি যখন একটা রাজনৈতিক শক্তিকে নাই করে দিতে চাইবেন, তখন সে বাঁচার জন্য তো তরিকা বেছে নেবে। এটা খুবই নরমাল একটা ব্যাপার। আপনি নিয়েছিলেন বাঁচার জন্য তরিকা বেছে নিয়েছিলেন? না, সবাই আমার মতো তো সবাই নাই, বাট বাকিরা তো নিয়েছে। বাংলাদেশে সবাই কি আমার মতো করে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে, রুমিনের মতো করে বলেছে? বহু নেতাকে তো বাংলাদেশের এখন যারা দিনরাত টকশো মাতিয়ে তুলছেন, বড় বড় বিগ শট আসছেন, তারা কয়জন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন? রাতের বেলা ঝগড়া করার লোক তো রুমিন ছাড়া খুব বেশি চোখে পড়ে নাই। না, কিন্তু ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু আমরা যখন এই ছাত্রদের নিয়ে কথা বলছি এবং ক্যাম্পাস নিয়ে, ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস নিয়ে কথা বলছি, সেখানে গণরুমে টর্চারের কথা আমরা জানি, কিন্তু এটা একটা ভয়ানক তথ্য কি নয় যে সেই গণরুমে টর্চার করতো যারা, তারাই পরবর্তীতে দেখা গেল যে শিবিরের সাথে জড়িত ছিল, এবং তারা তাদেরই সহপাঠী ভাই এবং একই দলের সাথী ভাই বিরুদ্ধে ধরনের ফৌজদারি অপরাধ পলিটিক্যাল ক্রাইসিসের সাথে মিলায় দেখা যাবে না। না না, কাউকে যদি কেউ মারধর করে, এটা একটা ফৌজদারি অপরাধ, অন্যায় কাজ, তাকে আইনের আওতায় এনে সাজা দিতে হবে, এটা হলো বাস্তবতা। কিন্তু গত 16 বছর কি আমরা দেখি নাই ছাত্রলীগ, ছাত্রদল, শিবির ধরে ধরে পিটায়ে আধামরা করে তারপরে শাহবাগ থানায় দিয়ে আসছে?
ছাত্রলীগকে কে বলেছে, কয়দিন বলেছে? আপনি এই অপরায়ণের রাজনীতিটা কেন তৈরি করছেন? আজকে দেখতে পারতেছি পরিবেশ পরিষদ যখন মিটিং ডাকে, ছাত্রদল বলছে শিবির ওই মিটিংয়ে থাকলে আমি যাব না, বাম সংগঠনগুলো বলছে শিবির থাকলে আমি ওই মিটিংয়ে যাব না। তাহলে আপনি একটা গণতান্ত্রিক মূল্যবোধের রাজনীতিটা হইল কোথায়? আচ্ছা, তাহলে এই অপরায়ণের রাজনীতির জন্যই এইভাবে সুপ্ত থাকা এবং পরিচয় গোপন করে থাকা, এই সংকটগুলো এইভাবে তৈরি হয়েছে। কিন্তু আমরা শুনছি যে শুধুমাত্র ইউনিভার্সিটিতে না, এমনকি প্রশাসনেও এই জিনিসটা হয়েছে, যে কারো জামাতের প্রতি সমর্থন থাকলে বা অতীতে জামাতের রাজনীতি করে থাকলে তারা পরিচয় এখন সাডেনলি সব আমলারা বিএনপি হয়ে গেছে না, আমরা জানি না। গোপন করেছে। গত 16 বছর যে আমলারা আওয়ামী লীগের পা চাটছে, যারা অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান হয়ে গেছিল, তারা এখন বিএনপি হয়ে গেছে না রাতারাতি। আমরা জানি না বিএনপির কোন নেতাকে কত টাকা ঘুষ দিয়ে তারা এসপি ডিসি হইতেছে, এই গল্প আমরা জানি না। তাহলে প্রশ্ন হচ্ছে শিবিরকে এইটা একভাবে এক্সক্লুসিভলি করা মানে হচ্ছে এইটা দিল্লির বয়ানের ভিতরে আমরা ঢুকে যাওয়া। আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, আমাদেরকে নির্মোহভাবে এগুলো আলোচনা করতে হবে সবাইকে। সমস্যাটা গণতান্ত্রিক মূল্যবোধের কারণে। ঠিক আছে, এখানে শিবিরের সমস্যা না। ঠিক আছে, কিন্তু আমি রুমিনকে এখানটায় রুমিনকে আমি জিজ্ঞেস করব, সময় দেব, কিন্তু তার আগে আমি একটি প্রশ্ন রাখতে চাই ব্যারিস্টার সুজন ফুয়াদ আপনার জন্য। সেটা হচ্ছে যে কোনো কিছু শিবিরের এগেইনস্টে বললে সেটাই কি ভারতের বয়ান হবে কিনা, সেই প্রশ্নটা রাখলাম। গণ অভ্যুত্থানের বিপক্ষে যে কোনো বক্তব্য আসলে আমাকে এটা ক্রিটিক করতে হবে যে এইটা আমাদের গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর ভিতরে একজনের বিরুদ্ধে আরেকজনকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে কিনা। কারণ এই গণ অভ্যুত্থানে ছাত্রদলও জীবন দিয়েছে, শিবিরও জীবন দিয়েছে, বিএনপিও জীবন দিয়েছে, হেফাজত, জামাত, এনসিপি সবাই জীবন দিয়েছে। কিন্তু আমরা যেটা রুমিন যেটা বললো যে ছাত্রদলের বিরুদ্ধে, আপনিও বলেছেন অপরায়ণ রাজনীতির শিকার তো ছাত্রদলও হয়েছে, তো ছাত্রদল কিন্তু আবার আওয়ামী লীগ হয়েছে, সেই উদাহরণ আমি বহু ঘটনা জানি। ছাত্রদলের ছেলেপেলেরা ছাত্রলীগের কমিটিতে গেছে, আবার রিসেন্টলিও তো ছাত্রলীগ করা ছেলেপেলে পদস্থলে তারা ছাত্রদলের কমিটিতে আসছে না, সমালোচনা হচ্ছে না, বহিষ্কার করেছে। আপনারা তাহলে যারা ছাত্রদলের ছেলেপেলে ছাত্রলীগ করেছে এবং আবার ফিরে আসছে, তাদের গ্রহণ করছেন কেন? দেখুন, তারা তো আর পরিচয় দিয়ে বলছে না যে আমি ছাত্রলীগ করতাম এখন ছাত্রদল করতে চাই। বিষয়টা তো আসলে এরকম না। আমাদের রাজনীতির গোড়ার যে সমস্যা, আমি ফুয়াদ ভাইয়ের সাথে অনেকাংশে একমত যে আদার্স করে দেওয়া, অন্য করে দেয়া, অপর করে দেওয়া, অ্যাজ ইফ এমন একটা কালচার 15 বছরে তৈরি হয়েছিল যে যদি আপনি আওয়ামী লীগ না করেন, সেটা হার্ডকোর আওয়ামী লীগ হতে পারে, সফট আওয়ামী লীগ হতে পারে, মিডিয়াম আওয়ামী লীগ হতে পারে, যে কোনো ফরম্যাটেই হোক আপনাকে আওয়ামী লীগের ওই খোলসের ভেতর, বয়ানের ভেতর থেকে কাজ করতে হবে। এবং যদি আপনি সেটার সঙ্গে ফিট ইন করে কাজ করতে পারেন, তখনই কেবলমাত্র বাংলাদেশের নাগরিক হিসেবে ন্যূনতম যেই অধিকারগুলো আপনার ভোগ করার কথা সেগুলো আপনি ভোগ করতে পারবেন। এর বাইরে আপনি যদি আওয়ামী লীগের বয়ানকে চ্যালেঞ্জ করেন, আওয়ামী লীগের ন্যারেটিভের বিরুদ্ধে দাঁড়ান, আওয়ামী লীগের রাজনীতির সমালোচনা করেন, আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন, আপনাকে জীবন দেওয়া থেকে শুরু করে জেল জুলুম পর্যন্ত যে কোনো ধরনের কনসিকুয়েন্স আপনাকে ফেস করতে হবে। সো এই যে একটা ভীতি তৈরি করে দেয়া, এবং 15 বছর কিন্তু অনেক লম্বা সময়। আমরা চট করে বলে ফেলি 15 বছর, 15 বছর ইজ আ লং টাইম। যে ছেলেটার জন্ম হয়েছে সে এখন কিশোর, সে তারুণ্যের দিকে যাত্রা করেছে। সো 15 বছরে যখন একটা পলিটিক্যাল কালচারের মধ্যে জিনিসটা প্রথিত হয়ে যায় যে তুমি সরকারি বয়ানের বাইরে, সরকারি দলের বয়ানের বাইরে যদি ভিন্ন মত লালন করো, পালন করো, তোমাকে যে কোনো কনসিকুয়েন্সের জন্য রেডি থাকতে হবে। এখন যারা বেঁচে থাকার জন্য ওই প্রসেসটা নিয়েছে, অবলম্বন করেছে, ছাত্র দলে যদি কেউ করে থাকে বা বিএনপিতে যদি কেউ করে থাকে, শিবিরে যদি কেউ করে থাকে, তাদেরকে ভবিষ্যতে ট্রাস্ট করার জায়গায় আমরা কি আশা করব? দেখুন, আমরা যদি পলিটিক্যাল কালচারটা চেঞ্জ করতে না পারি, আমরা কিন্তু 1000 কর্মী, 5000 কর্মী, 10,000 কর্মী বদল করে বা তাদেরকে অবিশ্বাস করে বা তাদেরকে দল থেকে বের করে দিয়ে কিংবা তাদেরকে দলে কোণঠাসা করে রেখে আমরা পলিটিক্স করতে পারবো না। রাজনীতির গোড়ার সমস্যাটাকে, একটা তো ফুয়াদ ভাই বললেন যে আদার্স করে দেয়া এবং তাকে সকল রকম ঝুঁকির মুখে ফেলে দেয়া, আর 2 হচ্ছে লোভের রাজনীতি। কারণ একটা সময় আমি যখন ছোট ছিলাম, আমার বাবার পলিটিক্স আমি দেখেছি এবং তার কাছ থেকে যে বয়ানগুলো শুনেছি যে প্লেন লিভিং হাই থিঙ্কিং, খুব সাদামাটা জীবনযাপন হবে কিন্তু চিন্তাটা হবে অনেক উচ্চ মার্গের। আর এখন হচ্ছে প্লেন থিঙ্কিং হাই লিভিং এর যুগ। পলিটিশিয়ানরা কতজন থাকে গুলশান বনানীর বাইরে আপনি বলেন তো?
তাদের সোর্স অফ ইনকাম কি আপনি বলেন তো? কটা পলিটিশিয়ানের আপনি প্রফেশন দেখাতে পারবেন? কটা পলিটিশিয়ান এসছে বাপের জমিদারি থেকে? ম্যাক্সিমামই তো বস্তির থেকে উঠে গিয়ে গুলশানে উঠে গেছে। আমি জেনে বলছি আপনাকে, সকল দলেরই এক চিত্র। ম্যাক্সিমামেরই পারিবারিক ব্যাকগ্রাউন্ড চেক করবেন, ওই ব্যাকগ্রাউন্ডে আপনি কোনো 2-3 পুরুষের ইয়ে তো দূরেই থাক, এক পুরুষের শিক্ষাও খুঁজে পাবেন না। তো তারা এখন আমরা অনেকগুলো বিষয়ে আমরা বড় কথা জায়গায় বলবো। চলে গেছে। না, আমি শেষ করছি। সো নতুন যে ছেলেটি রাজনীতিতে ঢোকে, সেও বিশ্বাস করে হ্যাঁ আমি খালি পকেটে ঢুকতে পারি, কিন্তু এটা তো ইয়াবা ব্যবসার মতো, এটা তো হেরোইন ব্যবসার মতো, আমি তো রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়ে যাব। সো আমি বরং সরকারি দলের সঙ্গেই থাকি। এখানে নীতি আদর্শের কোনো কারবারই নাই, এখানে নীতি আদর্শের কোনো বিষয় এখানে কাজ এই করে জায়গা না। থেকে আমরা বের হতে পারলাম না, বার হতে পারি নাই তো। বার হতে কি আমরা চাইছি? আপনাকে কে বললো বার হতে আমরা চাইছি? নাহলে এত বড় একটা সুযোগ এক বছরে আমরা হেলায় হারালাম কি করে? এই যে নতুন নতুন ছেলেরা, যাদের উপরে পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ বাজি ধরেছিল, সেই ছেলেরা প্রাণ নিয়ে ঘুরতে হয় কেন? সেই ছেলেরা রিক্সাওয়ালা পিতার সন্তান হয়ে তাকে 6 কোটি টাকা 7 কোটি টাকার চেক বাড়িতে জমাতে হয় কেন? তার মানে তার তো পুরো ফিলসফিটাই আমাদের পলিটিক্সের যে মূল ধারা, রাজনীতিতে ঢোকো টাকা কামাও, রাজনীতিতে ঢোকো সম্পদ বানাও, এই দিকে চলে গেছে। তো কোথায় আমাদের ভিন্ন ধারার পলিটিক্স?